সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই। আজ 8ই অক্টোবর 2025 বুধবার। বাইকে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। ছুটি পেলেই একটু ঘুরতে বেরিয়ে পড়বো এরকমই প্ল্যান থাকে, কিন্তু এবার পুজোর ছুটিতে প্রাকৃতিক দুর্যোগ তো পিছু ছাড়ছেই না, ছুটিও শেষ হয়ে আসছে। যাই হোক, আজ সুযোগ পেয়েছি তাই বেরিয়ে পড়লাম। সকাল সকাল বেরিয়েছি, ভোরের পরিবেশ, হালকা কুয়াশা আছে। এটা আমাদের জলেশ্বর শিব মন্দিরের শিবপুকুর, জেলেরা মাছ ধরছে। আজ আমাদের সঙ্গে আরও একটি দু চাকা সঙ্গী হওয়ার কথা ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে তাদেরকে আমরা পেলাম না। জলেশ্বর শিব মন্দিরের পাশে নতুন আরেকটি মন্দির তৈরি হচ্ছে, এটি কালী মায়ের মন্দির। আমরা হরিণঘাটার পর বড়জাগুলি হয়ে ডালখোলা বকখালি রোড, যেটা কিনা NH-12, সেটা ধরে এগিয়ে চলেছি। আজকের ভ্রমণ দূরত্ব বাড়ি থেকে 140 কিলোমিটার। ঐতিহাসিক স্থান মূলত কৃষ্ণনগর এবং তার আশেপাশের স্থান সারাদিন ধরে আমরা ঘুরব। আকাশে বেশ মেঘের ঘনঘটা, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আমরা জানি 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী। তো বহু ইতিহাসের সাক্ষী এই কলকাতা তথা বঙ্গভূমি, আরও ব্যাপকভাবে বলতে গেলে বাংলা, বিহার, উড়িষ্যা। এই ব্রিটিশ ভারতবর্ষের যাত্রা শুরু হয় 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের মধ্যে দিয়ে। আজ আমরা প্রথমেই যাচ্ছি সেই পলাশির প্রান্তরে। রাস্তার পাশে প্রচুর কাশফুল ফুটে রয়েছে। আমরা ফুলিয়া, শান্তিপুর পার হয়ে গোবিন্দপুরের মধ্যে ঢুকে পড়েছি। নদিয়ার এই গোবিন্দপুর শান্তিপুর অঞ্চল এক অন্যতম প্রধান বস্ত্র উৎপাদক অঞ্চল। তার নমুনা আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি। রাস্তার পাশে বড় বড় বস্ত্রালয় দেখা যাচ্ছে, তাঁতিরা শাড়ি বানিয়ে রোদে দিয়ে রেখেছে। এইখানে 4 লেন রাস্তার মিডিয়ানে টেকোমা গাছ লাগানো, গাছগুলো ফুলে ফুলে একদম ভরে গেছে। আমরা এখন কৃষ্ণনগরের পাশ দিয়ে যাচ্ছি। সামনে রাস্তার উপরে জল জমে এক প্রকার নদী হয়ে রয়েছে। বাইকের চাকা তো প্রায় সবটাই জলের মধ্যে ডুবে থাকলো। পার হতে গিয়ে বাইকের চাকা থেকে জল ছিটকে আমাদের পোশাকের নিম্নাংশ একরকম ভিজে গেল। তো সামনে একটু দাঁড়াতেই হবে। একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, ব্রেকফাস্ট সেরে নেওয়া হলো। পলাশির যুদ্ধের সেই প্রান্তরের কাছাকাছি এসে গেছি। এবার NH-12 ছেড়ে সেখানে যাওয়ার রাস্তা ধরলাম। আমরা সেই ঐতিহাসিক পলাশির যুদ্ধের অকুস্থলে পৌঁছে গেছি। সামনেই পলাশির যুদ্ধের স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। তবে যে আমবাগানের কথা আমরা জানি, সেই তথাকথিত আমবাগান কিন্তু এখন আর দেখা যাবে না। মানব সভ্যতার আধুনিকীকরণের ঠেলায় হোক আর জনসংখ্যা বৃদ্ধির কারণেই হোক, দিকে দিকে জনবসতি গড়ে উঠেছে, দোকান পসার বসেছে।
এবার আমরা এই স্মৃতিসৌধের পিছনে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আরও একটি স্মারক স্তম্ভের কাছে যাব, গুগল ম্যাপে যেটিকে ওবেলিস্কস অফ মীর মদন নামে চিহ্নিত করা আছে। চারপাশের জায়গাগুলি বেশ নিচু, কিছু দূরেই কিন্তু হুগলি নদী আছে। চারিদিকে সবই মাঠ, কোনো পাকা রাস্তাও নেই বর্ষার সময়, তাই মেঠো রাস্তা দিয়ে হুগলি নদীর পাড়ে যাওয়া যাবে না। শুধু এই স্মারকস্তম্ভ পর্যন্ত আসার জন্যে পঞ্চায়েতের পক্ষ থেকে ঢালাই রাস্তাটি বানিয়ে দেওয়া হয়েছে। স্মারকস্তম্ভটি পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধরত 3 জন সেনানায়কের স্মৃতিতে নির্মিত। বাহাদুর আলী খান, মীর মদন এবং নবেজ সিং হাজারি, এনারা প্রত্যেকেই পলাশির যুদ্ধে নিহত হন। এবার আমরা পলাশি সংলগ্ন হুগলি নদী দেখতে চললাম। পাশেই তেজনগর রামনগর ফেরিঘাট রয়েছে। 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। হুগলি নদীর তীরে একটা বটগাছ তলায় আমরা বসে আছি। দারুণ ছায়াশীতল একটা জায়গা খুঁজে পেয়েছি। বাইরে এখন রোদ্দুরের দারুণ তেজ, তো বেশ খানিকটা সময় এখানে বসে ফেরিঘাটের পারাপারের দৃশ্য আর হুগলি নদীর সৌন্দর্য দেখে কেটে গেল। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললাম। এবার চললাম বল্লাল ঢিপি দেখতে। মায়াপুর ইস্কন যাওয়ার যে রাস্তা, সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে ঢুকে পড়লাম। এখান থেকে মায়াপুর ইস্কনের মন্দির 4 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা পৌঁছে গেছি বল্লাল ঢিপি। এটি একটি ঐতিহাসিক স্থান, বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। জায়গাটির সঙ্গে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেনের নাম জড়িয়ে থাকলেও এই জায়গাটির সঙ্গে সেন বংশের রাজত্বকালের কোনো সংস্রবই এখনও প্রমাণিত হয়নি। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যেটা জানা গেছে, এখানে যে বোর্ড লাগানো আছে সেখান থেকে দেখলাম যে 8ম 9ম শতকে এই জায়গাটির মূল স্থাপত্য কীর্তিটি নির্মিত হয়েছিল। তারপর সেটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং পুনরায় 12শ শতকে এই জায়গাটি নির্মিত হয় এবং বর্তমানে যে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় এটি রয়েছে, সেটি 12শ শতকে পুনর্নির্মিত এক বিশাল দেবালয়ের নিদর্শনকে বহন করছে।
আমরা অনেকক্ষণ জায়গাটি ঘুরে ঘুরে দেখলাম, একটু ছবিও তোলা হলো। আসলে অনেক দিন পরে এরকম পুরনো জায়গা দেখছি তো, সেই জন্যে বেশ ভালোও লাগছে। এবার সোজা কৃষ্ণনগর, আর এবারের আকর্ষণ গোপাল ভাঁড়। বোঝা গেল না তো? আচ্ছা ঠিক আছে, একটু বিস্তৃত করে বলছি। হাসির চুটকি বা হাস্যরসাত্মক গল্পের কথা মনে আসলেই আমাদের কার কথা মনে আসে? গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার সভাসদ। আচ্ছা, আমরা এখন কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের সামনে দিয়ে যাচ্ছি। রবীন্দ্র ভবন নামটি লেখার মধ্যে একটু শিল্পের ছোঁয়া আছে, তো কী শিল্পের ছোঁয়া আছে সেটা আমি বলবো না, সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, গোপাল ভাঁড়ের সেই সমস্ত হাসির গল্প বা চুটকি তো বর্তমানে সনি আর্ট চ্যানেলে কার্টুনের মাধ্যমে দেখানো হয়। তো সেই গোপাল ভাঁড়ের কর্মস্থল অর্থাৎ কৃষ্ণনগরের রাজবাড়িকে একটু সামনে থেকে দেখার ইচ্ছা বহুদিনেরই, সেই জন্য আমরা চলে আসলাম, এসে গেছি কৃষ্ণনগরের রাজবাড়ি। যদিও আমরা খোঁজ নিয়ে জানলাম যে শুধুমাত্র দুর্গাপুজোর সময়ে এবং জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিন ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয়, আর যেটুকু ঢুকতে দেওয়া হয় সেটা ওই নাট মন্দির পর্যন্ত। তো যাই হোক, আমরা বাইরে থেকে দেখেই ফিরে আসলাম। এই যে সামনে দেখা যাচ্ছে রাজবাড়ির সিংহদ্বার, সামনে সিংহ দাঁড়িয়ে আছে, সিংহ আছে কিন্তু পাশে ষাঁড়ের সঙ্গে সিংহকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। যাই হোক, এরপর আমরা চলে আসলাম কৃষ্ণনগর পুতুল পট্টিতে। অনেক পুতুল দেখা হলো, কিছু পুতুল কেনাও হলো। তারপর সেখান থেকে সোজা জলঙ্গি নদীর পাড়ে। পৌরসভার পক্ষ থেকে ঘাটটিকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য। এখানে এসে আমরা এক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। ওরা বাজনা নিয়ে বিসর্জনের জন্য এসেছে। পাঁচটা বেজে গেছে। এবার আমরা চলে আসলাম কৃষ্ণনগর ক্যাথিড্রাল দেখতে। আমরা আগেই খোঁজ নিয়ে নিয়েছিলাম যে এখানে চার্চের গেট 5টার পরে খুলবে। তো কৃষ্ণনগরের এই ক্যাথিড্রাল কৃষ্ণনগরের মধ্যে সবচেয়ে বড় এবং সুদৃশ্য গির্জা বলা চলে। এখানকার নিয়ম মেনেই আমরা চার্চ বা দর্শনীয় স্থানগুলোর ভেতরের কোনো ছবি বা ভিডিও তুলিনি। ক্যাথিড্রাল থেকে বেরিয়ে চলে গেলাম অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানে। খুবই প্রসিদ্ধ এবং বহুদিনের পুরানো মিষ্টির দোকান, 110 বছর লেখা আছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। পথে দেখা হয়ে গেল আই লাভ কৃষ্ণনগর, তো আমরাও সেখানে ভালোবাসা জানিয়ে আসলাম।
এবার যেটুকু না হলেই এই সারাদিনের ঘোরাঘুরিটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো এই মাদার্স হাট নামক ফ্যামিলি ফুড কোর্টটাতে একটু খাওয়া দাওয়া। তো ব্যাস, আমরা ঢুকে পড়লাম। এখানের একটা ব্যাপার আমাদের আগে থেকেই জানা ছিল, যে রোবট এখানে খাবার পরিবেশন করে দেয়। পাশেই এই রোবট দাঁড়িয়ে আছে। তো রোবটের সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলাম, ইংরেজিতে বলে ওকে ডাকায় ও উত্তর করলো ও খুব ব্যস্ত আছে, ছবি এখন তোলা যাবে না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। তো আবারও একটা একদিনের ঘোরাঘুরির গল্প নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা রইল।